আজকের ফিজিক্স লাইভ ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আমাদের ফার্স্ট ক্লাসটি যারা করেছো তারা এখন আবার দ্বিতীয় ক্লাসটি করার জন্য হাজির হয়ে গিয়েছো, এবং যারা আমাদের ফার্স্ট ক্লাসটি করোনি তারাও আমাদের সাথে জয়েন করেছো আমাদের আজকের জন্য এসএসসি লাইভ ফিজিক্স লাইভ ক্লাসের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তরঙ্গ ও শব্দ। এই তরঙ্গ ও শব্দের প্রথম পর্বে অর্থাৎ 7টা ক্লাসটিতে আমরা অনেক বেসিক কিছু রাশি নিয়ে এবং বেসিক কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছি, কিছু সম্পর্ক সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসের এই যে টপিকগুলো আছে সেগুলো বলার আগে আমি চাই তোমরা যারা যারা আমাদের লাইভ ক্লাসটিতে অলরেডি জয়েন করেছো তারা লাইভ ক্লাসটি শেয়ার করে ফেলো, যাতে তোমাদের বিভিন্ন অঞ্চলে দেশের বিভিন্ন জায়গায় তোমাদের যত বন্ধু আছে সবাই আমাদের সাথে আজকে লাইভ ক্লাসটি এনজয় করতে পারে। আমি শুরুতেই বলে নিচ্ছি, আজকে কিন্তু এই লাইভ ক্লাসের মূল এই যে দ্বিতীয় পর্বের মূল আলোচনার বিষয় থাকবে টেস্ট পেপার থেকে আনা 3টা খুব কমপ্লিকেটেড ম্যাথ, যেগুলো ধাপে ধাপে আমরা সলভ করলে এই চ্যাপ্টারের প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তাই তোমরা যারা যারা আছো তারা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও কারা কোন স্কুল থেকে জয়েন করেছো, কোন স্কুলে আছো তোমরা, যেটা 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল লাইভ ক্লাস। তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। তো আজকের এই যে দ্বিতীয় পর্বের লাইভ ক্লাসটি আছে, এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথমে আমরা কম্পন এবং শব্দের উৎপত্তি নিয়ে একটা পরীক্ষা করে জেনে নিব এদের সম্পর্কটা কি। দ্বিতীয়ত আমরা জানবো শ্রাব্যতার সীমা সম্পর্কে। এরপরে আমরা শব্দ তরঙ্গ নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। শব্দ তরঙ্গের আলোচনা থেকে শব্দের প্রতিফলন দিয়ে কিভাবে প্রতিধ্বনি ঘটে সেটা নিয়ে আমরা আলোচনায় চলে যাব। এরপরে আমরা শব্দেতর এবং শব্দোত্তর তরঙ্গ নিয়ে আলোচনা করব। এরপরে আমি যে বারবার বলছি সেই 3টা ম্যাথ প্রবলেম আমরা দেখে নেব। তো আমি একটু কমেন্ট করে জেনে নিতে চাই এখানে আমার সাথে কারা কারা আছে। রাজধানী আইডিয়াল স্কুল থেকে আছে আরিফুল, সুমাইয়া আছে টিএনটি গার্লস থেকে, তাসফিন আছে ফেনী গভর্নমেন্ট পাইলট হাই স্কুল থেকে, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ কুমিল্লা, ছটক সিমেন্ট ফ্যাক্টরি থেকে, বা বেশ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিক্ষার্থী অলরেডি আমাদের লাইভ ক্লাসটি জয়েন করে ফেলেছে। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। যদি মনে হয় আমি খুব বেশি দ্রুত বলছি বা খুব বেশি আস্তে বলছি সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তাহলে উইদাউট ফার্দার ডু আমরা আজকে এই প্রথম টপিকটা নিয়ে আলোচনা শুরু করব। তো প্রথমে আমরা একটা পরীক্ষা দিয়ে প্রুফ করব যে উৎসের কম্পন ছাড়া শব্দের উৎপত্তি হয়। এই জিনিসটা অনেক সময় তোমাদের না হয় অনুধাবন না হয় প্রয়োগ প্রশ্নে আসে, ক্রিয়েটিভ আমাদের যে প্রশ্ন সিস্টেম আছে সেখানে আসে। তোমাকে এক্সপ্লেইন যদি করতে বলে যে উৎসের কম্পন ছাড়া শব্দের উৎপত্তি হয় না, এটা বুঝিয়ে বল, তখন তুমি লেখায় বুঝিয়ে বলার চেয়ে একটা পরীক্ষা করে বুঝিয়ে বলতে পারলে কিন্তু অনেক বেশি সহজ হবে। তো যে কোনো পরীক্ষার আগে আমাদের কিছু জিনিস লাগে। এই পরীক্ষার জন্য আমাদের লাগবে একটা সুরশলাকা বা একটা টিউনিং ফর্ক, একটা ছোট্ট কর্কের বল, একটু সুতা, একটা স্ট্যান্ড এবং একটা ভারী বস্তু, যেমন এখানে আমরা একটা হাতুড়ি দেখিয়েছি, হাতুড়ির মতো যে কোনো একটা ভারী বস্তু। তো এই পরীক্ষায় হয় কি, প্রথমে তুমি এইভাবে যে সুরশলাকাটি রয়েছে সেটাকে একটা জায়গার সাথে এভাবে আটকে ফেলবে উপর দিক বরাবর, যাতে কাঁটাগুলো উপর দিক হয়ে থাকে। পাশে একটা স্ট্যান্ডের সাথে সুতোর মধ্যে সেই হালকা কর্কের যে বলটা তুমি নিয়েছো সেই হালকা বলটা এমন ভাবে ঝুলিয়ে দিবে যাতে বলটার এই যে তলটা রয়েছে সেটা এই যে সুরশলাকার দুটো কাঁটা রয়েছে এই দুটো কাঁটার যে কোনো একটার কাঁটার সাথে গায়ে গায়ে লেগে থাকে। মানে যদি কাঁটাটা যদি সুরশলাকাটা এরকম করে হয়ে থাকে তাহলে বলটা যেন একদম এই সুরশলাকার গায়ের সাথে লেগে থাকে। এই ব্যবস্থাটা করার পরে পুরো অবস্থাটা এই পুরো জিনিসটা স্থির রয়েছে। এখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে একটা ভারী হাতুড়ি দিয়ে, যে কোনো একটা ভারী বস্তু দিয়ে এই যে আরেকটা কাঁটা রয়েছে, যে সুরশলাকার যে অপর কাঁটাটি রয়েছে, এখানে একটা জোরে বাড়ি দেবে। জোরে বাড়ি দেওয়ার ফলে তুমি এই যে বাড়ি দিলে সেই শব্দটি শুনতে পাবে। শব্দটি শোনার সাথে সাথে তুমি দেখবে কি এই যে সুরে এই যে কর্কের বলটি রয়েছিল এটা নড়া শুরু করেছে, এই জায়গা থেকে এইদিকে চলে আসছে, এটা এরকম দোলা শুরু করেছে। তো এই যে কর্কের বলটা রয়েছে এটা এভাবে দোলা শুরু করলো কেন? কারণ এই যে তুমি বাড়ি মারলে তখন শব্দের উৎপত্তি স্থান কিন্তু এটা, এই জায়গায় কম্পন ঘটেছে, সুরশলাকার কাঁটাগুলোর কম্পন ঘটে। এই কম্পনের ফলে শব্দের উৎপত্তি ঘটে। এই কম্পন ঘটে বলে এই যে কম্পনটি ঘটছে এটার এফেক্টেই কিন্তু এই কর্কের বলের উপর চলে আসছে। এই কর্কের বলটি নিজের নড়াচড়া করা শুরু করলো বা দোলা শুরু করলো, এটা দিয়ে আমরা এটাই প্রুফ করতে পারলাম
যে এই যে সুরসরাকাটা ছিল এর কাঁটাগুলোর কম্পন ঘটছে, এই কাঁটার কম্পনের ফলে তোমার কানে শব্দটা এসে পৌঁছেছে এবং এই যে এর এফেক্টের ফলে কর্কের মঞ্চেও দোলা শুরু করেছে। তুমি যদি এখন এই জিনিসটা তো কম্পন ঘটতেই থাকবে, তুমি যদি বাড়ি বাড়ার কিছুক্ষণ পরে এটা বন্ধ করে দাও, সাথে সাথে এটা ধরে ফেলো, বা এই অন্য কথা বলতে গেলে সুরসলাকার কম্পনটা তুমি যদি থামিয়ে দিতে পারো, তাহলে দেখবে এটা কিন্তু আস্তে আস্তে এই যে দোলাটা থেমে যাচ্ছে, মানে এটা আর দুলতে থাকবে, কারণ এটা তো দুলছিলই এই সুরসলাকার কম্পনের না। তাহলে আশা করি তোমরা সবাই এই পরীক্ষা থেকে জেনে নিতে পেরেছো যে উৎসের কম্পন ছাড়া শব্দের উৎপত্তি ঘটানো সম্ভব নয়। আচ্ছা, শব্দ নিয়ে যে আমরা কথা বলছি, এই শব্দটি কি আসলে? শব্দ হলো এক প্রকার শক্তি, এবং এই শক্তি সঞ্চালনের জন্য একটা মাধ্যম দরকার হয়। এই মাধ্যমটাই হলো এই মাধ্যম শক্তি, এই শব্দ শক্তিটা সঞ্চালন করে শব্দ তরঙ্গের মাধ্যমে। এই শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য আমাদের যে কোনো একটা স্থিতিস্থাপক বা ইলাস্টিক মিডিয়ামের প্রয়োজন হয়। এই যে শব্দ সঞ্চালনের জন্য, শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয়, এই মাধ্যম যেসব তরঙ্গের প্রয়োজন হয় সঞ্চালন করার জন্য, সেই সব তরঙ্গকে কি বলে সেটা তোমরা যারা যারা জানো তারা আমাকে কমেন্টে জানিয়ে। একটা নির্দিষ্ট নাম রয়েছে সেসব তরঙ্গের জন্য যাদের সঞ্চালনের জন্য একটা মাধ্যম তৈরি হয়। তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে দিতে আমি একটু দেখে দিতে চাই, আমাদের এখন ক্লাসে 400 জন আমাদের এই ক্লাসটিতে জয়েন করেছে। কংগ্রাচুলেশনস এন্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা এই 400 জন শেয়ার করে জানিয়ে দাও যাতে আমরা আরো বেশি ভিউয়ার পেতে পারি এবং অনেকেই এই কোচিং টপিকগুলো বুঝে ফেলতে পারে। আচ্ছা, যান্ত্রিক তরঙ্গ, একজন ভবপুরে বলেছে যান্ত্রিক তরঙ্গ, স্বপ্নীল সঠিক উত্তর দিয়েছে, রোমানও সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছো, এরপর যান্ত্রিক তরঙ্গ। তাই যেহেতু শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, সেজন্য শব্দকে আমরা এক ধরনের যান্ত্রিক তরঙ্গ বলতে পারি। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা এই যান্ত্রিক তরঙ্গের দুটো ভাগ দেখেছিলাম, একটা ছিল অনুপ্রস্থ তরঙ্গ এবং একটা ছিল অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ কোনটা সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, শব্দ সঞ্চালনের জন্য যে মাধ্যমের প্রয়োজন হয় সেটা আমরা কিভাবে এমনি বলে ফেলি? আসলে এমনি বলে ফেলিনি, এটার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা করে এসেছেন এবং এমন একটি পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী অটো বন গেরিক, যেটা তোমাদের এখন সিলেবাসের পরীক্ষাটা ডিটেইলসে নেই, কিন্তু তোমরা যদি সেই পরীক্ষাটি সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা www.10minutes-স্কুলে গিয়ে এই চ্যাপ্টারটার উপর আমাদের যে একাডেমিক প্লেলিস্টটি রয়েছে পদার্থবিজ্ঞান সেকশনে, সেখানে গেলেই দেখতে পারবে অটো বন গেরিকের পরীক্ষিত যে পরীক্ষাটি ছিল, যে পরীক্ষার মাধ্যমে তিনি আমাদের সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে শব্দ সঞ্চালনের জন্য একটা স্থিতিস্থাপক জড় মাধ্যম বা ইলাস্টিক ম্যাটেরিয়াল মিডিয়ামের প্রয়োজন হয়। সেই পরীক্ষাটি তোমরা ওখানে গেলে ডিটেইলস দেখে ফেলবে। আজকে আরো অনেক টপিক আলোচনা করার আছে বলে আমি সেই পরীক্ষাটি এখানে ডিটেইলসে দেখালাম না। তাহলে বিজ্ঞানীর নাম ছিল অটো বন গেরিক, তিনি পরীক্ষা করে আমাদের জানিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন আমি দেখে দিতে চাই তোমরা কে কে বলতে পেরেছো। বুলবুল বলেছে লংগিটিউডিনাল, হ্যাঁ, অনুদৈর্ঘ্য তরঙ্গকে ইংলিশে বলা হয় লংগিটিউডিনাল ওয়েভ। হ্যাঁ, সারাও উত্তর দিয়েছে, তুতুনও উত্তর দিয়েছে, তোমরা সবাই সঠিক উত্তরটি দিতে পেরেছো। অর্থাৎ শব্দকে বা শব্দ তরঙ্গ হলো এক ধরনের লংগিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গ যখন বিভিন্ন মাধ্যমে তুমি নিয়ে যাবে, তখন বিভিন্ন মাধ্যমে এর বিভিন্ন ধরনের বেগ থাকবে। এই মাধ্যম পরিবর্তন করলে একটা তরঙ্গের কি কি পরিবর্তন ঘটে সেটা আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। সেই আলোচনা থেকে আমরা বলতে পারি যে বাতাসে 0 ডিগ্রি সেলসিয়াসে, ধরে নিলাম আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা বলছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড। এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাস মাধ্যমে শব্দের বেগ। তার মানে বাতাস মাধ্যমে 0 ডিগ্রি সেলসিয়াসে 1 সেকেন্ডে শব্দ 332 মিটার অতিক্রম করে। একইভাবে পানিতে এর মান হলো 1450 মিটার পার সেকেন্ড। এছাড়া পানি ছাড়াও লোহায় এর মান হলো
5130 মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস তোমরা কি প্যাটার্ন লক্ষ্য করতে পারছো? আমার মাধ্যমটা যত বেশি সলিড হচ্ছে তত বেশি শব্দের বেগটা বা শব্দের বেগটার মান কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ শব্দের যে বেগ, এই শব্দ তরঙ্গের যে বেগ, সেটা মাধ্যমের উপর নির্ভর করে এমন ভাবে যে মাধ্যম যতই কঠিন হয় তত শব্দের বেগ বাড়তে থাকে। এইখানে আমরা একটা মজার জিনিস আলোচনা করতে পারি, যেটা তোমাদের অনুধাবনের প্রশ্নে প্রায় আসে। সেটা হলো, ধরে নিলাম তোমার কাছে একটা ফাঁপা লোহার নল রয়েছে। এরকম ফাঁপা বড় একটা লোহার তৈরি নল রয়েছে। এই লোহার নলের একদিকে ধরো তুমি দাঁড়িয়ে আছো, আরেকদিকে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে। এখন তুমি যদি এই দিক থেকে বাম দিক থেকে তুমি যদি লোহার নলটিতে বাড়ি মেরে একটা শব্দ উৎপন্ন করো, তাহলে ওই দিকে দাঁড়িয়ে থাকা তোমার বন্ধুটি কিন্তু দুটো ভিন্ন ভিন্ন শব্দ শুনতে পাবে। কেন? এটাই হলো অনুধাবনের প্রশ্ন। এর এক্সপ্লেনেশন হলো, এই যে আমরা বললাম শব্দ সঞ্চালনের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন মাধ্যম রয়েছে এবং ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। আমরা বলেছিলাম লোহায় এর বেগ হলো 5130 মিটার পার সেকেন্ড এবং বাতাসে হলো 332 মিটার পার সেকেন্ড। তার মানে তুমি যখন এই লোহার ফাঁপা নলটির একটা মাথা থেকে বাড়ি মেরে কোনো ধরনের শব্দ উৎপত্তি করছো, সেই শব্দটি দুই ভাবে সঞ্চালিত হচ্ছে এই মাথায়। কিভাবে? একটা হচ্ছে এই লোহার নল বরাবর, আরেকটা হচ্ছে এই যে বাতাসের মাধ্যমটি রয়েছে, এই বাতাসের মাধ্যমে তোমার বন্ধুর কানে গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু যেহেতু দুটো মাধ্যমে শব্দের বেগের ভিন্নতা রয়েছে, তাই লোহার মাধ্যমে বা এই ফাঁপা লোহার নলটির মাধ্যমে শব্দ যত দ্রুত তোমার ফ্রেন্ডের কানে গিয়ে পৌঁছাবে, তত দ্রুত কিন্তু বাতাস মাধ্যমে শব্দটি তোমার বন্ধুর কানে গিয়ে পৌঁছাবে না। অর্থাৎ প্রথমে সে লোহা দিয়ে সঞ্চালিত শব্দ শুনতে পাবে কানে, এরপরে শুনতে পাবে আস্তে আস্তে আসা বাতাস মাধ্যমে সেই শব্দের অনুভূতিটা সে কানে পাবে। তাহলে এই ছিল উত্তর। খুবই সহজ, যেহেতু দুটো ভিন্ন ভিন্ন মাধ্যম কাজ করছে এখানে শব্দ সঞ্চালনের জন্য, তাই দুটো ভিন্ন ভিন্ন শব্দ একই মানে শব্দের উৎপত্তি একই স্থান থেকে হওয়া সত্ত্বেও সে দুবার দুটো ভিন্ন ভাবে শব্দ দুটি শুনতে পাবে। তাহলে এই ছিল আমাদের খুবই ইন্টারেস্টিং একটা অনুধাবনের প্রশ্নের আলোচনা। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এরপর আমরা শব্দ তরঙ্গের আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। শব্দ তরঙ্গে আমরা প্রথমে কিন্তু বলেছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেন আমরা আলাদা করে বললাম? কারণ তুমি যত তাপমাত্রা বাড়াবে তত শব্দের বেগ v বাড়বে। অর্থাৎ তাপমাত্রা t তুমি যত বাড়াবে শব্দের বেগ বা ভেলোসিটি ততই বাড়বে। এই বাড়ার মানটাও বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বের করেছেন। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বাতাসের বেগ বাড়ে 0.6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যদি তোমাকে বলে যে 30 ডিগ্রি সেলসিয়াসে তো তুমি বের করতে পারলে, 0 ডিগ্রি সেলসিয়াসে তো বের করতে পারলে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, তাহলে তুমি সিম্পলি 332 এর সাথে 0.6 ইনটু 20 এইটুকু অংশ যোগ করে দিলে তুমি পেয়ে যাবে 20 ডিগ্রি সেলসিয়াসে বাতাসের শব্দের বেগ কত। কারণ প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বাতাসের শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে এই ছিল বাতাসের শব্দের বেগ এবং তাপমাত্রার শব্দ। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরের সাথে বাতাসের শব্দের বেগের সম্পর্ক রয়েছে। যেমন বাতাসে আর্দ্রতা, ওই দিনের আর্দ্রতা যত বেশি থাকবে, যে স্থানের আর্দ্রতা যত বেশি থাকবে তত বেগের মানও বাড়বে। আর্দ্রতা বাড়ালে বাতাসে শব্দের বেগের পরিমাণও বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এই ছিল আমাদের আর্দ্রতা নিয়ে আলোচনা। এখন চলে আসি শ্রাব্যতার সীমা। এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের 364 জন লাইভ ক্লাসটিতে জয়েন করেছে। কিছুক্ষণ আগে 400 জনের মতো ছিল, এখন ভিউয়ার কমে গিয়েছে। তাই যারা তোমরা এখন আছো লাইভ ক্লাসটিতে তারা সবাই আবার ক্লাসটি শেয়ার করে দাও।
আচ্ছা, ও আলফি বলেছে এই ম্যাথগুলো খুবই মজার, আই এগ্রি, এই ম্যাথগুলো আসলে খুব মজার। আচ্ছা, মাসুদ জিজ্ঞেস করেছে আপু স্টেশনারি ওয়েভ। হ্যাঁ, এই ক্লাসটি আসলে এসএসসি এবং 9 10 11 এর জন্য, যাদের কিন্তু স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গর ব্যাপারটি এখনো নেই, সেটা এইচএসসি লেভেলে গিয়ে থাকে। তাই আপাতত আজকের ক্লাসে আমরা স্টেশনারি ওয়েভ নিয়ে আলোচনা করছি। বাট স্টেশনারি ওয়েভ নিয়ে যদি আপনার জানতে ইচ্ছে হয় তাহলে আমাদের এইচএসসি সেকশনে গিয়ে ওয়েভ এন্ড সাউন্ডের যে লাইভ ক্লাসগুলো আছে ওয়েবসাইটে এবং যে একাডেমিক ভিডিওগুলো আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, শ্রাব্যতার সীমা কি? আমরা জানি যে কোনো একটা তরঙ্গের, একটা নির্দিষ্ট শব্দ তরঙ্গে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি থাকে। এই ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। ফ্রিকোয়েন্সি হলো 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ, কতগুলো পূর্ণ স্পন্দন হচ্ছে, সেটাই হলো ওই শব্দের বা ওই শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এখন মানুষ কি সব ধরনের ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পারে? উত্তরটা হলো না। এখানে শ্রাব্যতার সীমার ব্যাপারটা চলে আসে। শ্রাব্যতার সীমা বা অডিবিলিটি রেঞ্জ হলো মানুষের জন্য 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এর মানে হচ্ছে এই ন্যূনতম লিমিটটা যেটা 20 হার্টজ, এর চেয়ে কম কম্পাঙ্কের যেসব শব্দ তরঙ্গ থাকবে সেগুলো মানুষের ব্রেন প্রসেস করতে পারে না, তো মানুষ সেগুলো সোজা বাংলায় শুনতে পারে। এবং আপার লিমিটটা একইভাবে 20,000 হার্টজ। 20,000 হার্টজের বেশি কম্পাঙ্কের যেসব শব্দ রয়েছে সেসব শব্দ মানুষ শুনতে পারে না। কিন্তু বিভিন্ন জীবে কিন্তু এই শব্দ শোনার লিমিটটা বিভিন্ন রকম। যেমন মাঝে মাঝে বাদুর বা কুকুর এরকম বিভিন্ন প্রাণী রয়েছে যারা 35,000 40,000 হার্টজ পর্যন্ত কম্পাঙ্কের শব্দ শুনতে পারে। এরপর চলে যাব আজকের এই দ্বিতীয় পর্বের ক্লাসে আমাদের প্রধান টপিকে, যেটা হলো প্রতিধ্বনি বা একক। এই প্রতিধ্বনি বা একক কি বোঝায়? আমাদের যেমন প্রতিফলন আমরা আয়নায় দেখতে পারি, সেরকম একটা প্রতিফলকের সামনে শব্দেরও কিন্তু প্রতিফলন ঘটে থাকে। এই শব্দের প্রতিফলনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলই হচ্ছে একক বা প্রতিধ্বনি। প্রতিধ্বনিটা কি আসলে? তুমি যদি কখনো কোনো বেশ উঁচু টিলা বা পাহাড় ক্লাইম্ব করে থাকো বা এরকম কোনো ফাঁপা উঁচু জায়গা থেকে তুমি যদি জোরে ধরো তোমার নাম বলে চিৎকার করো, তোমার নাম বলে চিৎকার করলে পসিবিলিটি আছে তুমি কিছুক্ষণ পর শুনতে পাবে তোমার নামটা, তুমি যে তোমার নামটা বললে সেই শব্দটি তুমি কিছুক্ষণ পর শুনতে পাবে 2-3 বার করে। এর প্রতিফলনটা বা প্রতিধ্বনিটা একোটা তুমি শুনতে পাবে। তো প্রতিধ্বনি হচ্ছে মূল শব্দটি হয়ে যাওয়ার পরে মূল শব্দের মূল যে শব্দ হচ্ছে এর কিছুক্ষণ পরে এর প্রতিফলন বা এই শব্দটি যখন আবার বারবার শুনতে পারো তুমি বা শোনা যায়, সেই ইভেন্টটাকে বা সেই ঘটনাটাকে আমরা প্রতিধ্বনি বা একক বলছি। তো আমি যে বললাম তুমি মেবি শুনতে পাবে, এই মেবিটা কেন? কারণ সবসময় কিন্তু প্রতিফলন ঘটে না। এই শব্দের প্রতিধ্বনি ঘটতে কিছু নির্দিষ্ট রুল মেনে চলতে হয়। সেই নির্দিষ্ট রুলের মধ্যে প্রথমেই ব্যাপারটা হলো প্রতিফলকের একটা ন্যূনতম দূরত্ব থাকতে হয়। একটা ন্যূনতম দূরত্বে প্রতিফলক থাকলে, এই দূরত্ব বা এর চেয়ে বেশি দূরত্ব থাকলে মানুষ শুনতে পাবে। কেন? এই কেনর উত্তর বোঝার জন্য আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল বা পার্সিভারেন্স অফ সাউন্ড, পারসিস্টেন্স অফ সাউন্ড নিয়ে আলোচনা করতে হবে। শব্দানুভূতির স্থায়িত্বকাল নাম থেকে বুঝতে পারছি যে শব্দের অনুভূতির স্থায়িত্বকাল নিয়ে কিছু কথা বলা হচ্ছে। সোজা বাংলায় যখন আমি একটা সাউন্ড করব তখন এই সাউন্ডটি তুমি যদি সামনে থেকে শোনো তাহলে সেই শব্দটি তোমার ব্রেইনে 0.1 সেকেন্ড পর্যন্ত রয়ে যাবে। অর্থাৎ আমি যে শব্দটি করলাম বা যে কোনো শব্দের রেশ তোমার ব্রেইনে 0.1 সেকেন্ড পর্যন্ত রয়ে যায়। এই 0.1 সেকেন্ডের আগে ধরো 0.001 সেকেন্ড, এর চেয়ে কম সময়ে যদি কোনো অন্য কোনো শব্দ হয়ে থাকে সেই শব্দটি তোমার কানে এসে পৌঁছবে না বা তুমি তোমার ব্রেন সেটা প্রসেস করতে পারবে। তুমি একটা শব্দ করলে, এখানে আমি একটা শব্দ করলাম, এই শব্দের রেশ তোমার ব্রেনে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত রয়ে যাবে। তার মানে এর আগেই যদি প্রতিধ্বনিটা ঘটে থাকে বা প্রতিধ্বনিটা এর আগেই যদি হয় তাহলে তোমার ব্রেন সেটা বুঝতে পারবে না বা তোমার ব্রেন সেটা ধরতে পারবে, অর্থাৎ তুমি প্রতিধ্বনিটা শুনতে পারবে। তাহলে বুঝতে পারলাম যে প্রতিধ্বনি শোনার জন্য
টাইমটাকে মিনিমাম 0.1 সেকেন্ড হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে প্রতিফলকের আমরা কি বের করবো? ন্যূনতম দূরত্ব বের করবো। ধরে নিলাম আমি দূরত্বটাকে দিয়ে দিয়েছি, তাহলে ধরো আমরা একটা ডায়াগ্রাম আঁকি। এটা হলো শব্দের উৎস, তো এটা হলো প্রতিফলক। এই শব্দের উৎসকে আমরা এস দিয়ে চিহ্নিত করলাম, আর প্রতিফলককে আমরা আর দিয়ে চিহ্নিত। ভাবি ধরো এই এস আর আর এর মধ্যে দূরত্ব হচ্ছে ডি, এই ডি মিটার হচ্ছে এই দুজনের মধ্যে দূরত্ব। এখন আমরা বের করতে চাই যে ডি এর মান ন্যূনতম কত হলে আমরা এই প্রতিধ্বনিটি শুনতে পাবো। আচ্ছা, ধরে নাও এই দিনে তোমার বাতাসে শব্দের বেগ হলো বি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা এই দূরত্বের মান বের করতে চাই, তাহলে আমরা সহজেই বের করতে পারবো, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ আমরা জানি। শুষ্ক বাতাসে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হলো 332 মিটার পার সেকেন্ড। আমরা জানি বেগ সমান সমান হলো দূরত্ব ভাগ সময়। আচ্ছা দেখো তো, বেগ সমান সমান যে দূরত্ব ভাগ সময় আমি লিখলাম, তো লেখা কি এখানে ঠিক হয়েছে? এখানে ডি বলতে আমরা বোঝাচ্ছি এতটুকু দূর, কিন্তু প্রতিধ্বনি ঘটার জন্য শব্দটা কি করে? শব্দ প্রথমে উৎস থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব অতিক্রম করে, এবং প্রতিফলকের এখানে প্রতিফলিত হয়ে আবার উৎসের কাছে ফেরত চলে আসে। তার মানে সে টোটাল যে দূরত্ব অতিক্রম করছে সেটা কি ডি? সেটা হলো ডি যোগ ডি, অর্থাৎ সে টোটাল টুয়াইস ডি দূরত্ব অতিক্রম করছে, বা 2d দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এখানে জানি বেগ সমান সমান মোট দূরত্ব ভাগ মোট সময়। তাহলে সময় আমাদের হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকালের মান, বা 0.1 সেকেন্ড মিনিমাম আমরা ধরেছি এখানে, এবং আমরা বের করতে চাই এই ন্যূনতম দূরত্ব ডিটা কত। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি ভি এর মানটা 332 মিটার পার সেকেন্ড বসাই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ডি এর মান হবে 16.16 মিটার। এটা অনেক সময় তোমাদেরকে বের করে বা ডিরাইভ করে দেখাতে বলে প্রশ্নে, তখন অবশ্যই এই ডায়াগ্রামটা এঁকে বোঝাবে, যাতে তোমার খাতায় একটা সুন্দর করে অ্যানসারটা প্রেজেন্ট করা যায়। তাহলে আমরা জানলাম যে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মাধ্যমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ন্যূনতম 16.6 মিটার দূরত্ব থাকতে হবে। এই ছিল প্রতিধ্বনির ন্যূনতম দূরত্ব। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের যা যা টপিক ছিল, এর মধ্যে আমরা প্রথম টপিক, দ্বিতীয় টপিক, শব্দ তরঙ্গ এবং প্রতিধ্বনি নিয়ে আলোচনা করে ফেলেছি। প্রতিধ্বনি নিয়ে আলোচনা করার পর শেষ টপিক আমাদের যেটা আছে আজকে আলোচনা করার জন্য, সেটা হলো শব্দেতর এবং শব্দোত্তর তরঙ্গ। এখানে যাওয়ার আগে আমি দেখে নিতে চাই কমেন্টে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আব্দুল্লাহ জিজ্ঞেস করেছে প্রাস কি? ভাইয়া আজকে তরঙ্গ শব্দ নিয়ে ক্লাস চলছে, প্রাস নিয়ে ক্লাস চলছে না, তাই প্রাসের আলোচনাটা আসলে এই টপিকের আন্ডারে পড়ে। কিন্তু প্রাস নিয়ে যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই ওয়েবসাইটে চলে যাও। ওয়েবসাইটে এটা নিয়ে একটা কমপ্লিট প্লে লিস্ট আছে, প্রাস কি এটা নিয়ে। আচ্ছা, তৌহিদ ইয়াসমিন জিজ্ঞেস করেছেন আপু টিচার কি হবে? টিচার কি হবে? আমরা দেখেছি বেগ সমান সমান টোটাল দূরত্ব ভাগ সময়। এই টিটা আমরা দেখেছি যে আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকালের মানটা আমরা এখানে ধরেছি যে মিনিমাম 0.1 সেকেন্ড সময় পরে প্রতিধ্বনিটা আসতে হবে, কারণ এর আগে যদি প্রতিধ্বনিটা চলে আসে আমাদের ব্রেন সেটা প্রসেস করতে পারে। তাই এইখানে সেই মিনিমাম ভ্যালুটা, যেহেতু আমরা ন্যূনতম দূরত্ব বের করছি বা মিনিমাম ডিসটেন্স বের করছি, তাই আমরা সময়ের মানটিকেও সেই মিনিমাম মানটি ধরে নিয়েছি। আচ্ছা, এরপর আমরা চলে যাই শব্দেতর এবং শব্দোত্তর তরঙ্গ। এটা আর কিছুই না, আমরা যে শ্রাব্যতা সীমা নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা আলোচনা করেছিলাম 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এমন কম্পাঙ্কের শব্দ তরঙ্গ। এই যে এই রেঞ্জটা রয়েছে এখানে, এই যে 20,000-এর নিচে 20 হার্টজের নিচে যেসব শব্দ তরঙ্গের কম্পাঙ্ক থাকবে তাদেরকে আমরা শব্দেতর তরঙ্গ বা ইনফ্রাসোনিক ওয়েভ বলছি। এবং একইভাবে 20,000 হার্টজের বেশি কম্পাঙ্কের যেসব শব্দ থাকবে তাদেরকে
কে আমরা শব্দোত্তর তরঙ্গ বলছি। আচ্ছা, এখন এই ইনফ্রাসনিক এবং আল্ট্রাসনিক শব্দোত্তর এবং শব্দোত্তর তরঙ্গের আসলে সিগনিফিকেন্সটা কি? এর সিগনিফিকেন্স হলো এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, বা প্রকৃতিতেও এই ধরনের শব্দ ব্যবহার করে বিভিন্ন কাজ হয় যেটা আমরা শুনতে না পারাতে আমাদের ভালোই হয়েছে। যেমন প্রথমে উদাহরণ দিয়ে, একটা বাদুড়, বাদুড় কি করে? বাদুড় চোখে দেখতে পারে, তাই বাদুড় যখন রাতের বেলা ওড়ে, ও চোখে না দেখতে পারলে ও কিভাবে উড়বে? বাদুড় কি করে? সে তার মধ্যে সে কন্টিনিউয়াসলি শব্দোত্তর তরঙ্গ বা আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ সৃষ্টি করে। এই আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ কিন্তু মানুষের কানে এসে পৌঁছে না, যে কারণে যাদের বাসার আশেপাশে বাদুড় রয়েছে তারা কনস্ট্যান্টলি ডিস্টার্ব হয়, তাদের কানে এই শব্দ এসে পৌঁছে না। কিন্তু বাদুড় কিন্তু ঠিকই শুনতে পায়। তার শ্রাব্যতার সীমা আমাদের মতো এই 20,000 হার্টজের নিচে সীমাবদ্ধ নয়, তাই সে এর চেয়ে বেশি কম্পাঙ্কের তীক্ষ্ণ শব্দ প্রডিউস করে বা শব্দোত্তর তরঙ্গ সে তার মুখ দিয়ে উৎপন্ন করে। যখন সেটা উৎপন্ন করে তখন তার কাছে যদি উঁচু কোনো বাধা থাকে, ধরো কোনো বিল্ডিং বা ধরো কোনো গাছ, দেয়াল, এরকম কিছু যদি থাকে, তাহলে সেটা একটা প্রতিফলক হিসেবে কাজ করে, সেখানে শব্দটা প্রতিধ্বনি করে। তো সে শব্দটা প্রতিধ্বনি শুনে সে হিসাব করে ফেলতে পারে যে কতটুকু দূরত্বে সেই বাধাটা রয়েছে বা কোন দিকে সেই বাধাটা রয়েছে। সেটা ক্যালকুলেট করে সে ওই বাধাটা অ্যাভয়েড করে যেদিকে থেকে কোনো ধরনের প্রতিধ্বনি আসছে না সেই দিকে উড়ে চলে যায়। তো অনেক সময় হয় কি, ওই ইলেকট্রিক তারগুলো থাকে না, সেই তারগুলো তো খুবই পাতলা পাতলা বা ছোট চিকন চিকন থাকে, সেটা কোনো প্রতিফলক হিসেবে কাজ করতে পারে না। তাই অনেক সময় দেখা যায় এই যে ইলেকট্রিকের তারগুলো রয়েছে, এই তারের মাঝখানে বাদুড় মরে পড়ে আছে, কারণ সে হয় কি, যখন সেই শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করছে বা উৎপন্ন করছে, তখন এই তার থেকে সেটা প্রতিফলিত হয়ে তার প্রতিধ্বনি সে শুনতে পায়। তো সেভাবে এই জায়গাটা ফাঁকা রয়েছে, সে এদিক বরাবর উড়ে যায়, তখন সে এই ইলেকট্রিক তারগুলোর মাঝখানে আটকা পড়ে যায়, এবং অনেক সময় সে ইলেকট্রিক শক খেয়ে দেখা যায় বাদুড়টা সেখানেই মরে পড়ে যাচ্ছে। তাহলে আমাদের খুবই খুশির ব্যাপার যে আমরা বাদুড় না, এবং আমরা চোখে দেখতে পারি, শুনে আমাদের একটা অডিবিলিটি রেঞ্জ রয়েছে, যেটার রেঞ্জের বাইরে বাদুড়ের সাউন্ড করার কারণে সে বাদুড়ের কন্টিনিউয়াস সাউন্ডে রাতের বেলা আমরা কোনো ধরনের ডিস্টার্ব ফিল করি। এছাড়াও এই শব্দোত্তর তরঙ্গ বা আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ ব্যবহার করে কিন্তু সমুদ্রের গভীরতা মাপা যায়, এবং সমুদ্রের ভিতরের বিভিন্ন জায়গায় কোথায় যেসব জায়গায় নর্থ পোলের মতো খুবই ঠান্ডা জায়গায় কোথায় আইসবার্গ রয়েছে সেটাও ডিটারমাইন করা যায় বা নির্ণয় করা যায়। তাহলে এই ছিল আমাদের শব্দোত্তর তরঙ্গ, ইনফ্রাসনিক ওয়েভ এবং আল্ট্রাসনিক ওয়েভ নিয়ে আলোচনা। আমরা আরো আলোচনা করলাম বাদুড় কিভাবে পথ চলে। এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাব আমাদের আজকে যে মেইন আকর্ষণ। বাকি আধা ঘন্টায় আমরা চলে যাবো তিনটা খুব কঠিন কঠিন ম্যাথে। এই তিনটা কঠিন কঠিন ম্যাথে প্রথম ম্যাথটা আমি এই জায়গাটায় আমাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি। এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। তোমরা যারা যারা এই প্রশ্নটি দেখে নিজেরাই উত্তরটি বের করতে পারবে তারা ক্যালকুলেট করা শুরু করে দাও, আর আমি বাকিদের জন্য ধাপে ধাপে এর সমাধান শুরু করে দেব। আচ্ছা, তাহলে এই প্রশ্নে আমাদের কি বলা আছে? এই প্রশ্নে আমাদের বলা আছে একটা কুয়ো দেখানো আছে, এই কুয়োতে কিছু দূর পানি রয়েছে। বলা আছে, তোমরা যদি এই ছবিটা ক্লিয়ার দেখতে না পাও তাই আমি একটু বড় করে আবার আঁকি। এই কুয়োটার উচ্চতা বা হাইট হলো h1 সমান সমান 30 মিটার। এই কুয়োর ভেতরে কিছুটা পানি রয়েছে, যতটুকু অংশে পানি রয়েছে তার উচ্চতা হলো h2 সমান সমান 4 মিটার। এই দিনের তাপমাত্রা হলো T সমান সমান 35 ডিগ্রি সেলসিয়াস। তোমার কাছে প্রশ্ন হলো, প্রতিধ্বনি কি এখানে যদি তোমার এই কুয়োর মুখে দাঁড়িয়ে তুমি যদি একটা শব্দ করো, তাহলে সেই শব্দের প্রতিধ্বনি কি শোনা যাবে কি যাবে? আচ্ছা, প্রথমে এই প্রশ্নটি সমাধান করতে হলে এখানে প্রশ্নটি লেখা আছে, আমি h1 এবং h2 এর মানগুলো বড় করে লিখে দেই। h1 এর মান 30 মিটার এবং h2 এর মান হলো 4 মিটার। এখানে প্রথমে আমার তোমাদের কাছে প্রশ্ন হলো, বলতো এখানে প্রতিফলক হিসেবে কি কাজ করবে? কুয়োর যে নিচের তলটা সেটা নাকি পানির উপরিতল?
এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা জানাতে জানাতে আমি প্রথম কাজটি সেরে ফেলি। দেখো, যখন তাপমাত্রা দেওয়া আছে এবং প্রতিধ্বনি নিয়ে কথা বলছে, তখন তোমার অবশ্যই প্রথম কাজ হবে সেই দিনে এই তাপমাত্রায় শব্দের বেগ কত সেটা বের করা। তাহলে শব্দের বেগকে যদি আমরা বি দিয়ে চিহ্নিত করে থাকি, তাহলে সেই বি এর মান হবে 332, যেহেতু 0°C শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড, এবং প্রতি মিটার পার সেকেন্ড বৃদ্ধির জন্য এর প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য এর বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড করে। তাই আমরা এখানে যদি ক্যালকুলেট করি, আমরা পেয়ে যাব 332 গুণ অর্থাৎ 353 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের এই দিনে এই তাপমাত্রার শব্দের বেগ। এখন আমি একটু দেখে নিতে চাই তোমরা কে কে, হ্যাঁ আমি দেখছি সোহাগ, আব্দুল লতিফ, হিমেল, সাকিব, তোমরা সবাই সঠিক উত্তরটি দিতে পেরেছো। পানির উপরিতলটাই কিন্তু আমাদের প্রতিফলক হিসেবে বা রিফ্লেক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে আমাদের ব্যাপারটা কি? প্রতিধ্বনি শোনা যাবে কখন, যাবে না কখন? প্রতিধ্বনি শোনা যাবে যদি সময়টা, এই প্রতিধ্বনিটা 0.1 সেকেন্ডের পরে এসে তোমার কানে পৌঁছে, তাহলে তুমি তোমার ব্রেন শুনে বুঝতে পারবে যে এখানে আরেকটা শব্দ হচ্ছে, রিপিটিশন ঘটছে শব্দের বা প্রতিধ্বনি ঘটছে। কিন্তু যদি 0.1 সেকেন্ডের কম সময়ে চলে আসে, তাহলে প্রতিধ্বনিটা তুমি বুঝতে পারবে। তাহলে আমাদের এখানে বের করতে হবে আসলে সময়টা কতটুকু লাগছে এই শব্দটি এই প্রতিফলক থেকে ফেরত আসতে। আচ্ছা, তাহলে এই বেগটি আমরা বের করে ফেললাম। এখানে প্রতিফলক এবং মানে যে সোর্সটি রয়েছে বা উৎসটি রয়েছে, এর মধ্যে ডিফারেন্স হলো h সমান 30 মাইনাস 4। কারণ এইটুকু পুরো অংশ 30 মিটার এবং পানি যতটুকু আছে সেটা 4 মিটার। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 26 মিটার। আচ্ছা, তাহলে আমরা কি জানি? আমরা জানি v সমান 2d ভাগ t। তাহলে এই t এর জায়গায় আমরা এখানে 2d সমান v গুণ t লিখতে পারি, যেখানে v দিয়ে শব্দের বেগ বোঝাচ্ছি এবং t দিয়ে সময় বোঝাচ্ছি। তাহলে আমরা ধরে নেই ন্যূনতম মিনিমাম 0.1 সেকেন্ড পরে শব্দটি আসছে। যদি আমরা এটা ধরে নেই, তাহলে আমরা পাবো সমান এখানে যদি তোমরা মানগুলো বসে দাও, 353 গুণ 0.1 ভাগ 2। আমরা একটু ক্যালকুলেটর চেপে এটা বের করে ফেলি। 353 গুণ 0.1 আমরা পাবো 17.65। আমরা যখন প্রতিফলকের ন্যূনতম দূরত্ব বের করেছিলাম, আমরা কিন্তু এইভাবেই এই জায়গাটায় খালি 332 বসে আমরা বের করেছিলাম ওই তাপমাত্রায় কতটুকু ন্যূনতম দূরত্বে প্রতিফলক থাকতে হবে যাতে আমরা শব্দটি শুনতে পাই। এখানে দেখো এই একই ফর্মুলা একইভাবে বের করে আমরা দূরত্বটা পেলাম কত? 17.65 মিটার। এই 17.65 মিটার কি এই ক্ষেত্রে এই তাপমাত্রায় প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হচ্ছে, মানে এই 17.65 মিটার বা এর চেয়ে বেশি দূরত্ব যদি এটা প্রতিফলক থাকে, তাহলে এই তাপমাত্রায় আমাদের প্রতিধ্বনি শোনার কথা। দেখো এখানে প্রশ্নে আমাদের প্রতিফলক এবং উৎসের মধ্যে দূরত্ব আমরা পেয়েছি 26 মিটার। তাহলে যেহেতু 26 মিটার এই যে ন্যূনতম দূরত্ব, এর চেয়ে বেশি মান ধরছে, এর চেয়ে বেশি মানের, তাই এখানে অবশ্যই আমরা একটা প্রতিধ্বনি শুনতে পাবো বা আমরা একটা একো শুনতে পাবো। তাহলে এই প্রবলেমে আমরা দেখলাম যে একটা উৎস দেওয়া আছে এবং একটা প্রতিফলক দেওয়া আছে এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া আছে। সেই নির্দিষ্ট তাপমাত্রায় এখানে আমাদের প্রশ্ন করেছে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। অবশ্যই খেয়াল রাখবে এখানে তোমার 17.65 এটা কিন্তু বের করতেই হবে, কারণ তুমি যদি এখানে এই 16.6 মিটারের মুখস্থ মানটি বসিয়ে দিয়ে বলো যে যেহেতু এটা 16.6 মিটারের চেয়ে বেশি এই 26 মিটারটা, তাই আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, তাহলে কিন্তু তোমার উত্তরটি ভুল হবে। কারণ যত তুমি তাপমাত্রা বাড়াচ্ছ শব্দের বেগও চেঞ্জ হচ্ছে এবং এর সাথে কিন্তু এই ন্যূনতম দূরত্বের মানটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এখানে t সমান এই শব্দানুভূতির স্থায়িত্বকালের মিনিমাম মানটি বসিয়ে আমরা মিনিমাম কতটুকু দূরত্বে প্রতিফলক থাকতে হবে সেটা বের করে নিলাম। সেটা বের করে আমরা যাচ করতে পারবো যে এখানে
প্রতিফলন বা শব্দের প্রতিফলন বা প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে। এই ছিল আমাদের প্রথম ম্যাথের প্রবলেম। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ম্যাথের প্রবলেম। আজকের দ্বিতীয় ম্যাথের প্রবলেমটা খুবই মজার। আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে এখন মাত্র 300 জন ভিউয়ার রয়েছে। তোমরা যারা যারা এখন শেয়ার করনি তারা এই বাকি দুটো মজার মজার এবং যত ম্যাথের নাম্বার বাড়ছে তত কিন্তু আরো বেশি কমপ্লেক্স হচ্ছে। এটা আগেরটার চেয়ে একটু কমপ্লেক্স, এরপরেরটা এর চেয়ে একটু কমপ্লেক্স। তো তোমরা একটু তাড়াতাড়ি লাইভ ক্লাসটি শেয়ার করে ফেলো, কারণ এই লাইভ ক্লাসের শেষে কিন্তু আমাদের একটা অন্যরকম এক ধরনের আকর্ষণ রয়েছে। তো এখন আমরা চলে গেলাম এই যে দ্বিতীয় প্রশ্নে। আমাদের আছে এই দ্বিতীয় প্রশ্নে কি বলছে, দেখো একটা ছবি আঁকা আছে। এই ছবিতে একটা লোক দুটো সমান্তরাল বা দুটো প্যারালাল পাহাড়ের মাঝখানে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। সে মাঝখানে দাঁড়িয়ে থেকে একটা গুলি ব্যবহার করে একটা পিস্তল থেকে গুলি ছুড়ে মারলো উপরের দিকে। এই গুলি ছুড়ে মারার শব্দটি সে 1.5 সেকেন্ড এবং 2 সেকেন্ড এই দুটো সময়ের পরে দুবার এই প্রতিধ্বনি শুনতে পেল। অর্থাৎ দুটো সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে একটা লোক গুলি ছুড়ে মারলো এবং এই গুলি ছুড়ে মারার শব্দের প্রতিধ্বনি সে T1 সমান সমান 1.5 সেকেন্ড এবং T2 সমান সমান 2 সেকেন্ড এই দুটো সময়ে শুরুর পরে 1.5 সেকেন্ড এবং 2 সেকেন্ড সময় পর পর সে দুটো ভিন্ন ভিন্ন প্রতিধ্বনি শুনতে পেল। এখন এখানে বলা আছে ওই দিনের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের কাছে আমার প্রশ্ন হলো এই দুটো পাহাড়ের মধ্যে দূরত্ব কত? তোমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে যারা যারা ধরতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও। এবং এর মধ্যে আমি তোমাদের কমেন্টটা আমি সমাধান করার পর আমি দেখে নিতে চাই তোমরা কারা কারা এটার উত্তর আমাকে সঠিকভাবে দিতে পারো। আচ্ছা আমরা এখন স্টেপ বাই স্টেপ একটু দেখি। খুব অদ্ভুত একটা প্রশ্ন। লোকটা মাঝখানে দাঁড়িয়ে আছে, গুলি ছুড়ে মারলো, দুটো ভিন্ন ভিন্ন প্রতিধ্বনি শুনতে পেলো। তোমাকে জিজ্ঞেস করছি পাহাড় দুটোর মধ্যে দূরত্ব কত, তুমি সেটা কিভাবে বের করতে পারো? আচ্ছা চিন্তা করে দেখো, একটা তাপমাত্রা দেওয়া আছে T সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি যদি ওই যেভাবে আমরা এর আগে 2-3 বার করে দেখালাম সেভাবে যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ বের করতে চাও তাহলে তুমি পেয়ে যাবে 350 মিটার পার সেকেন্ড। এখানে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের প্রশ্নে 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে, এই জন্য আমরা খুব অভ্যস্ত হয়ে যাই এই মানটি নিয়ে কাজ করতে করতে। 30 ডিগ্রি সেলসিয়াস দেখলে আমরা V সমান 350 বসিয়ে দিই। কিন্তু অনেক সময় হয় কি, এটা আমার নিজেরও পার্সোনালি কয়েকবার হয়েছে, 30 না 20 লেখা ছিল বা হয়তো 40 লেখা ছিল, আমি অভ্যাসমতো 350 বসিয়ে দিয়ে এসেছি। তাই প্রসেস ঠিক হলো, তোমাদের এই ক্যালকুলেশন গুলোর জন্য সিম্পলি অনেক মার্ক কাটা যেতে পারে। তাই সবসময় খেয়াল রাখবে তাপমাত্রাটা কত বলা আছে। আচ্ছা তাহলে আমরা এখানে বাতাসের শব্দের বেগও পেয়ে গেলাম। আচ্ছা চিন্তা করে দেখো, সে মাঝখানে দাঁড়িয়ে আছে, দুটো প্রতিধ্বনি শুনছে, তার মানে প্রতিফলক হিসাবে এই দুটো পাহাড়, সমান্তরাল পাহাড় দুটোই কাজ করছে। যেহেতু সমান্তরাল পাহাড় দুটো কাজ করছে তার মানে আমরা এই V এবং সময়ের মান, ওই দিনের শব্দের বেগ এবং সময়ের মান ব্যবহার করে এই লোকটা এবং প্রথম পাহাড়টা এবং এই লোকটা এবং দ্বিতীয় পাহাড়টার মধ্যে দূরত্ব সহজে বের করে ফেলতে পারবো। লোকটা যেহেতু একদম মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে আছে, লোকটা এই দূরত্ব এবং এই দূরত্বটি যোগ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এই দুটো পাহাড়ের মধ্যে দূরত্ব কত। আসো আমরা ক্যালকুলেশনটা করে নিই। আমরা জানি V সমান সমান 2D/T। এই 2D-টা কিন্তু সবসময় বসে না, এটা শব্দের প্রতিধ্বনির ক্ষেত্রে স্পেশাল। কারণ শব্দের প্রতিধ্বনি যখন ঘটে তখন শব্দ একবার উৎস থেকে প্রতিফলকের দিকে যায়, এরপর আবার প্রতিফলক থেকে উৎসে ফেরত আসে। তাহলে এখানে V সমান সমান 2D/T তে আমরা 2D লিখতে পারি 2D সমান সমান V/T। তাহলে এখানে 350 গুণ যদি আমি প্রথম পাহাড় থেকে প্রতিফলনের সময়টা বসিয়ে দিই তাহলে আমরা পাবো D সমান সমান 350 1.5 ডিভাইডেড বাই 2, যেটা আসে 262.5 মিটার। একইভাবে একই জিনিসে তুমি যদি 2 বসিয়ে দাও, যেটা হচ্ছে দ্বিতীয় পাহাড় থেকে প্রতিফলন হয়ে আসার সময়টা, তাহলে তুমি পাবে 350। এই 2 কাটা দিয়ে তুমি পেয়ে যাবে 350 মিটার। তাহলে সঠিক উত্তরটি হবে 350 যোগ 200
262.5, যেটা হলো 612.5 মিটার। কারণ এই প্রথম পাহাড় থেকে এই লোকের দূরত্বটা আমরা পেয়ে গিয়েছি 262.5 মিটার, এবং দ্বিতীয় পাহাড় থেকে তার দূরত্ব হচ্ছে 350 মিটার। তো লোকটা যেহেতু এই দুটো পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে, তাই এই দুটো দূরত্ব যোগ করে তুমি পেয়ে যাবে এই দুটো পাহাড়ের মধ্যে দূরত্ব কত। আচ্ছা, এই প্রশ্নটি তোমরা কারা কারা বুঝতে পেরেছো এবং কারা কারা উত্তরটি দিতে পেরেছিলে? বা আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এখানে আশিক, সারা, মুনতাসির, মাহফুজুর, শান্ত, মির্ধা, মিফতাহুল জান্নাত, মাসুদ, অনেকেই পরপর 612.5 মিটার এই সঠিক উত্তরটি দিতে পেরেছে। তাহলে এভাবেই আমরা জেনে নিলাম খুবই মজার একটা ম্যাথ প্রবলেম, যেখানে আমরা একটা লোক পাহাড়ের মাঝখানে গুলিশ করে মারার পরে তার দুটো পাহাড়ের মধ্যে দূরত্ব কতটুকু সেটা বের করে ফেলতে পারবে। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় ম্যাথ প্রবলেম। এরপরে আমরা চলে যাব আমাদের আজকের দিনে শেষ ম্যাথ প্রবলেমটাতে, যেটা হলো এখানে একটা উদ্দীপকের মতো রয়েছে এবং উদ্দীপকের সাথে কিছু দুটো প্রশ্ন আছে, দুটো আলাদা আলাদা প্রশ্ন রয়েছে। আচ্ছা, এই দুটো প্রশ্নে কি বলেছে? প্রথমে বলেছে যে একটা শব্দ তরঙ্গের পি মাধ্যমে বেগ ভিটি এর মান হলো 300 মিটার পার সেকেন্ড, কিউ মাধ্যমে এর বেগ হলো ভিকিউ সমান 340 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একই শব্দ তরঙ্গ নিয়ে আমরা কথা বলছি, যার ভিন্ন ভিন্ন মাধ্যমে সব বেগ ভিন্ন ভিন্ন, বেগের মান ভিন্ন ভিন্ন। এখন বলছি দুই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2 মিটার। তাহলে দুটো মাধ্যমে দুটো ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান রয়েছে, এই দুটো ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য হচ্ছে, অর্থাৎ ল্যামডা পি যদি হয় পি মাধ্যমে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা কিউ যদি হয় কিউ মাধ্যমে এর তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ বা এর মধ্যে ডিফারেন্স হলো 0.2 মিটার। আচ্ছা, আমরা একটা জিনিস, তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো যে আপু বিপি মাইনাস বিকিউ কেন লিখলাম, বিকিউ মাইনাস বিপি কেন লিখলাম? আচ্ছা, এখানে আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা। আমরা দেখেছিলাম প্রথম লাইফ ক্লাসটিতে যে কোনো মাধ্যমের পরিবর্তন ঘটালে বেগের পরিবর্তন ঘটে এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, যেখানে কম্পাঙ্ক কিন্তু সমানই থাকে। তাহলে এখানে দেখো, তার মানে আমরা এখানে লিখতে পারি বেগ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে যে মাধ্যমে বেগের মান বেশি সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের মানও বেশি হবে। অর্থাৎ এখানে বিপি মাইনাস বিকিউ না লিখে আমরা বিকিউ মাইনাস বিপি লিখতে হবে। আচ্ছা, এখানে যদি তোমার এত কিছু চিন্তা করতে না ইচ্ছা হয়, তাহলে তুমি যখন এই কোয়ান্টিটি গুলো এক সাইডে বা রাশিগুলো একদিকে লিখতে থাকবে, তখন তুমি বিকিউ আর বিপির মাঝখানে এরকম একটা ঢেউ খেলানো চিহ্ন বসিয়ে দিতে পারো। আমরা তো এই ড্যাশ চিহ্নটি দিয়ে বোঝাই বিয়োগ চিহ্ন, যে একটা থেকে একটা বিয়োগ করছে, কিন্তু এই ঢেউ খেলানো চিহ্ন দিয়ে আমরা বোঝাই এই দুটোর মধ্যে পার্থক্য। অর্থাৎ কিউ মাধ্যমে এবং পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পার্থক্যটা হলো 0.2 মিটার। আমরা জানি না কোনটা বড়। তো এখানে যেহেতু আমরা বের করেই ফেললাম যে যেহেতু কিউ মাধ্যমে এর বেগ বেশি, তাই কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, তাহলে আমরা এখানে বিকিউ মাইনাস বিপি বসিয়ে দিই, বা ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি বসিয়ে দিই। আচ্ছা, তাহলে এই প্রশ্নের প্রথম প্রশ্ন হলো শব্দটির কম্পাঙ্ক কত। কম্পাঙ্ককে আমরা এফ দিয়ে চিহ্নিত করে থাকি, বলেছেন কম্পাঙ্ক। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমরা দুটো ভিন্ন ভিন্ন পরের প্রশ্নটাকে আমরা পরে আলোচনা করি। প্রথমে আমরা প্রথম প্রশ্নটার সাথে চলে যাই। তাহলে পি মাধ্যমে আমরা লিখতে পারি ভিপি সমান সমান হলো এফ ইনটু ল্যামডা পি। কিউ মাধ্যমের জন্য আমরা লিখতে পারি ভিকিউ সমান সমান এফ ইনটু ল্যামডা কিউ। আচ্ছা, এখন চিন্তা করে দেখো, এখানে আমরা দুটো সমীকরণ পেলাম। এই সমীকরণ দুটোতে এফ কিন্তু কমন রয়েছে। কেন? কারণ আমরা প্রথম ক্লাসটিতেই ব্যাখ্যা করেছি, যখন আমরা কোনো তরঙ্গের মাধ্যম পরিবর্তন করি তখন এর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য এই দুটোর পরিবর্তন ঘটে, কিন্তু কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি একই রয়ে যায়। যেহেতু একই শব্দ তরঙ্গের কথা আমরা বলছি, কম্পাঙ্ক তার একই থাকে। তাহলে আমরা যদি এখন 2 থেকে
কে বিয়োগ করি তাহলে আমরা পাবো VQ মাইনাস VP সমান সমান F ল্যামডা কিউ মাইনাস F ল্যামডা পি। এইদিকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে যদি আমরা F টাকে কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি। এই ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে এখানে 0.2 মিলি। তাহলে এই জায়গাটা আমি মুছে একটু লিখে দেই এখানে, এখান থেকে উপরে আসছে VQ মাইনাস VP কত? VQ মান হচ্ছে 340 মাইনাস 300 হচ্ছে 40। 40 সমান সমান F গুণ 0.2, কারণ এই বিয়োগফলটার মানও আমাদের এখানে দেওয়া আছে। তাহলে F সমান সমান 40 ভাগ 0.2। এই উত্তরটা আমি বলবো না, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে 40 ভাগ 0.2 কত হয়। তোমরা আমাকে কম্পাঙ্কের মানটা জানিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এই পরের অঙ্কটি করতে পারবো, তাই তোমরা দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই 40 ভাগ 0.2 কত হয়। ইতিমধ্যে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে দিতে আমি পরের প্রশ্নটি করি। পরের প্রশ্নে বলা আছে পি এবং কিউ মাধ্যম দুটিতে 50টি স্পন্দনে শব্দটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে। কিন্তু বেশি ইন্টারেস্টিং একটা অঙ্ক, তুমি এটা সহজেই মাথায় আসছে। বলেছে পি এবং কিউ এই মাধ্যম দুটিতে 50টি পূর্ণ স্পন্দনে দুটো মাধ্যমের শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এই জিনিসটা বের করার জন্য কিন্তু আমাদের সেই শব্দের কম্পাঙ্কের মান লাগবে, যেটা আমি আশা করছি তোমরা অনেকেই এখন আমাকে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি মাসুদ, সোহাগ, স্বপ্নিল, সৌরভ, ইমরান, সারা, ইয়াসমিন, তাবাসসুম, নুহাস, বিদিশা, শান্ত অনেকেই আমাকে সঠিক উত্তরটি দিয়ে দিয়েছো। হ্যাঁ, এখানে এফ এর মান আমরা ক্যালকুলেট করে পেয়ে যাব 200 হার্টজ। থ্যাংক ইউ তোমাদের সবাইকে রাইট উত্তরটি দিতে পারার জন্য। তাহলে এখন আমরা চলে যাব এই প্রশ্ন। আচ্ছা, তাহলে 50টি পূর্ণ স্পন্দনে শব্দটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, চিন্তা করে দেখো কম্পাঙ্কের মানটি যে আমরা পেলাম, কম্পাঙ্কের ডেফিনিশনে বা আমরা সংজ্ঞায় কি করেছিলাম? আমরা করেছিলাম 1 সেকেন্ড সময়ে যতগুলো পূর্ণ তরঙ্গ ঘটে সেটাই হলো কম্পাঙ্কের মান। অর্থাৎ 200টি পূর্ণ স্পন্দন ঘটে 1 সেকেন্ডে এই শব্দ তরঙ্গটির ক্ষেত্রে, কারণ এর কম্পাঙ্কের মান হচ্ছে 200 হার্টজ। অর্থাৎ 1 সেকেন্ডে এর 200টি পূর্ণ স্পন্দন ঘটে। এখানে আমাদের বলেছে 50টি পূর্ণ স্পন্দনে, তার মানে একটি পূর্ণ স্পন্দন ঘটতে সময় লাগে 1/200 এবং 50টি পূর্ণ স্পন্দন ঘটতে সময় লাগে 50/200। ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাবে 50/200 সমান সমান 0.25 সেকেন্ড। অর্থাৎ আমরা এই যে 0.25 এর পেয়ে গেলাম, 0.25 টা কি? 0.25 হচ্ছে এই যে 50টি পূর্ণ স্পন্দন করতে শব্দ তরঙ্গটি যতটুকু সময় লাগে। এখন এই সময় থেকে দেখো, চিন্তা করে দেখো আমাদের এই শব্দের বেগ আছে দুটো মাধ্যমে, ভিন্ন ভিন্ন বেগ রয়েছে এবং এই দুটো ভিন্ন ভিন্ন মাধ্যমে 50টি স্পন্দন পূর্ণ করতে কতটুকু সময় দরকার সেই সময়টুকু আমাদের কাছে আছে। তাহলে সময় এবং বেগের মান থাকলে সহজেই আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা বের করে ফেলতে পারবো। যদি আমরা ডি টি দিয়ে চিহ্নিত করে থাকি, পি মাধ্যমে 50টি স্পন্দনে শব্দটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাহলে ডিপি সমান সমান আমরা লিখতে পারি ভিপি গুণ সময় বা টি। এখানে টি আমরা 0.25 পেয়েছি, যেটা আমরা পেলাম থেকে কম্পাঙ্ক থেকে। এখানে কিন্তু এই পার্টটাই খুব প্রথমের যে পার্টটা আমি দেখালাম সেটা কিন্তু বেশ কঠিন, যে কম্পাঙ্কের সাথে তুমি যে সময়ের একটা রিলেশনশিপ বের করে কম্পাঙ্ক থেকে তুমি যে সময়টা বের করবে সেই 50টি পূর্ণ স্পন্দনের সময়, সেই ব্যাপারটা ধরতে পারলে বাকিটা কিন্তু তুমি সহজেই করতে পারবে। তাহলে এখানে বিপির মানটা ছিল 300 গুণ 0.25, সেটা ছিল 50টি পূর্ণ স্পন্দন করতে সময়ের মান। এই 300 গুণ 0.25 করলে তোমরা পেয়ে যাবে 75 মিটার। একইভাবে পেয়ে যাবে ডি কিউ বা কিউ মাধ্যমে 50টি স্পন্দনে শব্দটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেই কিউ মাধ্যমের উত্তরটি তোমরা আমাকে জানিয়ে দিবে এবং সেই উত্তরটি জানিয়ে দেওয়ার পর তোমরা আমাকে বলবে পি এবং কিউ মাধ্যম দুটিতে
এই 50টি পূর্ণ স্পন্দনের মধ্যে স্পন্দনের পরে এদের মধ্যে শব্দের তরঙ্গের দূরত্ব কতটুকু থাকে। এই পর্যায়ে আমাদের এই তিনটা বেশ কঠিন, একটার চেয়ে একটা কঠিন ম্যাথ দিয়ে আমরা আমাদের ম্যাথ গুলো আজকের ক্লাসে শেষ করলাম। এই যে ম্যাথটি দেখলাম এটা কিন্তু টাঙ্গাইলের একটা ক্যাডেট কলেজের টেস্টে দেওয়া প্রশ্নের। আমি টেস্ট পেপার ঘেটেই এই প্রশ্নগুলো তোমাদের জন্য বের করে নিয়ে এসেছি। এক একটাতে এই যে প্রতিধ্বনি এবং শব্দ v equals f lambda এই সম্পর্কগুলো ব্যবহার করে কিভাবে আমরা অঙ্কের সমাধান করতে পারবো সেগুলো বোঝানো আছে ধাপ বাই স্টেপ। এই ধাপে ধাপে অঙ্কগুলো বুঝতে পারলে কিন্তু আজকের দুটো লাইভ ক্লাস দেখে তোমার এই চ্যাপ্টার থেকে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, এখানে আমাকে তৌহিদ ইয়াসমিন প্রশ্ন করেছে 2D কেন হলো না। 2D হলো না কারণ এখানে আমরা প্রতিধ্বনি নিয়ে কথা বলছি না। 2D তখনই হবে v সমান সমান 2D বাই t তখনই হবে যখন শব্দের প্রতিধ্বনি ঘটছে। কেন? কারণ উৎস থেকে রিফ্লেক্টর বা উৎস থেকে প্রতিফলক পর্যন্ত একবার শব্দ যেতে হয়, আবার প্রতিফলক থেকে উৎসে ফেরত আসতে হয়। তাই d যদি উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব হয়ে থাকে তাহলে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে হয় যখন প্রতিধ্বনি ঘটে। কিন্তু যখন প্রতিধ্বনি ঘটে না, যেমন এই ক্ষেত্রে আমাকে সহজ জাস্ট প্রশ্ন করা হয়েছে যে 50টি পূর্ণ তরঙ্গ করলে শব্দটি এক একটা মাধ্যমে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তার মানে একবারই অতিক্রম করছে, প্রতিধ্বনি ঘটে উৎসের কাছে ফেরত যাচ্ছে না। তাই এখানে আমরা 2D টা ব্যবহার করব না। এটা অবশ্যই একটা বেশ ভাইটাল একটা প্রশ্ন, কখন 2D ব্যবহার করব এবং কখন D ব্যবহার করব। যখন প্রতিধ্বনি ঘটছে তখনই শুধুমাত্র আপনি 2D ব্যবহার করবেন, কারণ কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা চিন্তা করুন। এবং সাধারণত আমাদের ফর্মুলা বেগ সমান সমান মোট দূরত্ব ভাগ সময়। এখানে মোট দূরত্ব যে ক্ষেত্রে যতটুকু হবে আপনি ততটুকুই ব্যবহার করবেন। সময়টা মান মোট সময়টা এবং মোট দূরত্ব যখন যেরকম প্রতিফলক যখন থাকে বা প্রতিধ্বনি যখন ঘটে তখন সেই মোট দূরত্বটা আপনি অন্ধভাবে 2D বসিয়ে দেবেন না। আগে দেখবেন যে ডিসটেন্সটা বা d এর মানটা কতটুকু দেওয়া আছে। যদি প্রশ্নে এমন থাকে, শর্ট একটা প্রশ্ন বলে দেই, এখানে যদি আপনাকে এমন একটা ডায়াগ্রাম দেওয়া থাকে s এবং r এবং বলা থাকে যে এখান থেকে এই উৎস থেকে, প্রশ্নে এমন ভাবে বোঝানো আছে যে উৎস থেকে রিফ্লেক্টর বা প্রতিফলকে এবং প্রতিফলক থেকে উৎসে ফেরত আসতে সে মোট দূরত্ব অতিক্রম করছে 20 মিটার আর সময় লাগছে তার 0.2 সেকেন্ড। এখন আপনি কি প্রতিধ্বনি আপনাকে বললো যে সেদিনের বাতাসে শব্দের বেগ বের করে, তখন যদি আপনি v সমান সমান 2D বাই t বসিয়ে এখানে d এর মানটা 20 বসিয়ে দেন তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। কারণ আপনাকে প্রশ্নে বলেই দিয়েছে এভাবে যে উৎস এবং প্রতিফলক, উৎস থেকে প্রতিফলক এবং প্রতিফলক থেকে আবার উৎসে ফেরত আসতে মোট দূরত্ব সে অতিক্রম করছে 20 মিটার। তাহলে আপনাকে কিন্তু একেবারে লক্ষ্য করে দেখেন, আপনাকে একেবারে 2D এর মানটাই বলে দিয়েছে যে এখান থেকে উৎস থেকে প্রতিফলক এবং প্রতিফলক থেকে আবার উৎসে ফেরত আসতে তার কতটুকু মোট দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তাই এই যে কখন 2 বসবে কখন 2 বসবে না এই ব্যাপারগুলো নিয়ে খুবই কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এখন আমি কমেন্ট করে জানতে চাই এই যে কিউ মাধ্যমে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটা কেউ বের করতে পেরেছে কিনা। হ্যাঁ, আমি দেখছি যে পুষি, সারা, নাদিম নাদিম বের করতে পেরেছে 85 মিটার ইজ দ্য কারেক্ট অ্যানসার। কিউ মাধ্যমে অতিক্রম করবে 85 মিটার দূরত্ব। এর সাথে আজকের লাইভ ক্লাসটি আমাদের দ্বিতীয় পর্ব শেষের পর্যায়ে চলে এসেছে। আজকের যে লাইভ ক্লাসটি রয়েছে এই লাইভ ক্লাসটি তোমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব কিভাবে পরে পাবে এটা এক্সপ্লেইন এখন আমরা করব। এই লাইভ ক্লাসটি ছাড়াও বিভিন্ন রিসোর্স আমাদের যদি তোমাদের লাগে তাহলে www.10minuteschool.com এ তোমরা চলে যেতে পারো। এখানে তোমাদের জন্য রয়েছে ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, একাডেমিক ক্লাস, তারপরে স্মার্ট বুক, আকর্ষণীয় সব স্মার্ট বুক থেকে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো টপিক বুঝে ফেলতে পারবে। তাহলে আজকের যে লাইভ ক্লাসগুলো হলো এটা পরে কিভাবে পাবো শুভ ভাইয়া কি বলতে পারেন আমাদেরকে? আজকে আমাদের সাথে
স্টুডিওতে আমার অতি প্রিয় একজন রয়েছে, আমাদের শুভ ভাইয়া। হাই। আচ্ছা, তোমরা প্রায় আমাদেরকে প্রশ্ন করো আমাদের লাইভ গ্রুপগুলোতে যে আমরা কিভাবে করে আমাদের এই লাইভ ক্লাসগুলো পরবর্তীতে খুঁজে পাবো। যেমন রাইস আজকে চমৎকার দুটো ক্লাস নিয়ে এলো, এই ক্লাস দুটো আমরা পরে কিভাবে খুঁজে পাবো, বা আমি যে ক্লাসগুলি শুধু রাইস আপু ক্লাস দেবো না প্লিজ, মাঝে মাঝে আমার ক্লাসও দেখবো। ইদানিংকার লোকজন আমাকে ভুলে যেতে শুরু করছে আমি লাইভ ক্লাস নিচ্ছি না। আই উইল বি ব্যাক, আই প্রমিস আই উইল বি ব্যাক। আচ্ছা, সো তুমি তোমার কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, ফোন যে কোনো জায়গা থেকে যদি www.10minuteschool.com এ যাও তাহলে এই পেজটা তুমি পাবা, রাইট? এই পেজটা যদি তুমি পাও, একদম উপরে আমাদের লোগোটার ঠিক পাশাপাশি একটা জায়গা দেখবা লাইভ ক্লাস লেখা আছে। এই লাইভ ক্লাসে যদি তুমি ক্লিক করো তাহলে আমার রাইসাপুর যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমার জন্য ওপেন হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ এখানটাতে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এই প্রত্যেকটা লাইভ ক্লাসের লিঙ্ক গুলো বাম দিকে কিন্তু রয়েছে। তুমি যদি আমার লাইভ ক্লাসগুলি দেখতে চাও, যেটা তোমার দেখতে চাওয়া উচিত, তাহলে তুমি এই যে ইংরেজিতে ক্লিক করবা, তাহলে তুমি দেখতে পাবো যে কোন কোন লাইভ ক্লাস আছে। এখানে সবগুলি লাইভ ক্লাস কিন্তু একটার পর একটা করা আছে। আর যদি আজকে রাইসাপুর যে ক্লাসগুলি রয়েছে সেগুলো যদি দেখতে চাও তাহলে তুমি এই পদার্থবিজ্ঞানে চলে যাবে এবং এখান থেকে তুমি যে কোনো একটা ক্লাস তুমি দেখতে পারবা। তোমাদের অনেকে সন্দেহ হতে পারে এটা মনে আমরা শতবাজি করতেছি, আসলে এগুলি ওপেন হয় না। তুমি যদি যে কোনো একটার মধ্যে ক্লিক করে দেখো তাহলে দেখবে এই যে পাশে যে স্ক্রিনটা আছে সেখানটাতে কিন্তু চলে যাবে। এই যে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব এই ক্লাসটা এখানটাতে চলে আসছে। তোমরা অনেকেই ইউটিউবে খোঁজাখুঁজি করো, এর থেকে অনেক ইজি একটা ব্যাপার কিন্তু এইটা করা। আমরা আজকে রাত নাগাদই কিন্তু ইউজুয়ালি আপলোড করে দিই, কালকে সকালে তুমি ওয়েবসাইটে খুলে দেখতে পারবা যে রাইসাপুর আজকে ক্লাসটা আপলোড হয়ে গেছে। প্লাস নিজে একটু বিজ্ঞাপন দিয়ে। আচ্ছা, তো আমি আজকে রাত্রে এখানটাতে অনেকগুলি জেনারেল নলেজের ভিডিও টিউটোরিয়াল শুট করতে আসছি, আমার জন্য দোয়া করো। আমি আজকে সারা রাত শুট করব। আই উইল কাম ব্যাক ভেরি সুন উইথ সাম লাইভ ভিডিওস। টিল দেন রাইসাপুর বদৌলতে আমি একটু আসতে পারবো। আমার জন্য খুব ভালোবাসা পাঠিয়েছে মনে হয়। হ্যাঁ, তানভীর সবাইকে ইনভাইট করতেছে এখন। ক্লাসটা এখন শেষ, এখন ইনভাইট করি। না আমি আজকে আর ফিজিক্স পড়াবো না, আমি ফিজিক্স পারি না। So Raisa, thank you so much for having me in your class. Thank you very much for the surprise appearance, ভাইয়া। আজকে প্লিজ কাইন্ডলি এটা ট্রাই করো, এটা খুবই অ্যামেজিং একটা জিনিস। And go to the website, keep the 10 minute school dream on. Thank you so much. Bye bye. Bye bye.